আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএসএফের গুলিতে কলেজ ছাত্র নিহত, আহত অন্তত ২০। ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মানিককামুড়ি ও ধ্বজনগর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের গুলিতে এক কলেজ পড়ুয়া যুবক নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ একটার দিকে উপজেলার ধ্বজনগর বাতানবাড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মুরসালিন, বয়স ২২। এরপর জানাবো পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের প্রথম উৎক্ষেপণ ভারতের। প্রথমবারের মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। আজ ওড়িশা উপকূল থেকে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা পরীক্ষাটি চালায়। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে যে পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্রটি দেখতে অগ্নি ৬ ক্ষেপণাস্ত্রের মতো না হলেও এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রেও শ্রেণীর। তবে এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রটির নাম ঘোষণা করেনি ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও। এদিকে গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২। গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়ির ভাড়াটিয়ার স্ত্রী ও ৩ সন্তানসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন। এবারে জানাবো মঞ্জুরুল আলমকে টানতে পারল না এনসিপি, ২ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম এ মঞ্জুরুল আলমকে শেষ পর্যন্ত টানতে পারেনি হাসনাত নাহিদ সার্জিসরা। তারা অনেক চেষ্টা করেও তাকে দলে ফেরাতে পারেনি। এর আগে তিনি বিএনপির থেকে নির্বাচন করে তারপর মেয়র হয়েছিলেন। বর্তমান সময়ে এনসিপির সদস্যরা তাকে এনসিপির সঙ্গে যুক্ত হওয়ার জন্য বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে তিনি বিষয়টি মেনে নেননি। তাকে মুঠোফোনে পাওয়া যাচ্ছে না, এজন্য এনসিপিতে যোগদানের বিষয়টি আর হলো না। এবং সর্বশেষ জানাবো কলকাতায় মোদি অমিত শাহ এসেছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় নেতারাও এসেছেন শুভেন্দুর শপথ অনুষ্ঠানে। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কলকাতায় প্রথমবারের মতো বিজেপি নেতৃত্বাধীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ওই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে কলকাতায় এসেছেন নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএসএফের গুলিতে কলেজ ছাত্র নিহত, আহত অন্তত ২০। ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মানিকামুড়ি ও ধ্বজনগর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের গুলিতে এক কলেজ পড়ুয়া যুবক নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ রাত ১টার দিকে উপজেলার ধ্বজনগড় বাতানবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ মুরসালিন। তিনি ওই এলাকার হেফজু মিয়ার ছেলে এবং গোপীনাথপুর আলহাজ আল আলম ডিগ্রি কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে গভীর রাতে একদল চোরাকারবারি ব্যক্তি চোরাচালানের জন্য সীমান্ত এলাকায় অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মুরসালিন নিহত হয়। এছাড়াও গুলিবিদ্ধ হয়ে অন্তত ২০ জন গুরুতরভাবে আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ধ্বজনগর গ্রামে রিপন পাঠান জানান, আমি যতটুকু জানি রাতে
20 থেকে 25 জনের একটি দল কাঁটাতারের সামনে গেলে তাদের বিএসএফের সদস্যরা গুলি করলে মুরসালিন গুলিবিদ্ধ হয়। বাকিরা আহত হয়ে পালিয়ে এসেছে। মুরসালিন এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। তার বড় ভাই জানিয়েছে যে ঘটনার পর নিহত মুরসালিনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। বিজিবি ক্যাম্পে যোগাযোগ করলে ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোহাইমিনুন কালবেলাকে বলেছেন, আমরা একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন। বিজিবির সদস্যরা পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের প্রথম উৎক্ষেপণ ভারতের। প্রথমবারের মতো পরমাণু অস্ত্র বহনের সক্ষমতা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। আজ সন্ধ্যায় ওড়িশা উপকূল থেকে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা পরীক্ষাটি পরিচালনা করে। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে যে পরীক্ষামূলক উৎক্ষেপণটি দেখতে অগ্নি-6 ক্ষেপণাস্ত্রের মতো না হলেও এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM শ্রেণীর। তবে এখনও আনুষ্ঠানিকভাবে ক্ষেপণাস্ত্রটির নাম ঘোষণা করেনি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গেল কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে সংস্থাটি ICBM শ্রেণীর একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হচ্ছে। বর্তমানে কেবল 4টি দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার কাছে 12,000 কিলোমিটারে বেশি পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি রয়েছে। এছাড়াও ফ্রান্স ও যুক্তরাজ্যের কাছে কার্যকর পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রয়েছে। ভারত যদি পূর্ণাঙ্গ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করতে পারে তাহলে বিশ্বের যে কোনো দেশ, এমনকি যুক্তরাষ্ট্র, ভারতের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েকদিন আগে DRDOর চেয়ারম্যান সমীর ভি কামাত এর প্রতিরক্ষা সম্মেলন অগ্নি-6 প্রসঙ্গে বলেছিলেন যে সরকার অনুমতি দিলে আমরা এগিয়ে যেতে প্রস্তুত। সব প্রযুক্তিগত প্রস্তুতি সম্পূর্ণ। হরমুজ প্রণালীতে বর্তমান যে যুদ্ধ চলছে তাতে ক্ষেপণাস্ত্র তৈরি করা ছাড়া কোনো বিকল্প তাদের হাতে নেই বলে তারা এমন তথ্য জানিয়েছে এবং তারা এও জানিয়েছে বর্তমান সময়ে তারা যেটি করতে চলেছে সেটির জন্য তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে বলে এমন তথ্য সামনে এসেছে। গাজীপুরে একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার 2। গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়ির ভাড়াটিয়ার স্ত্রী ও 3 সন্তানকে একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশের সদস্যরা। আজ বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন। একই দিন সকালে রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। আজ রাতে তাদের হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে সন্দেহভাজন ঘাতক পলাতক ফোরকান মিয়ার গাড়ির ব্যবসার সঙ্গে জড়িত 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে রাতে তাদের হত্যা করা হয়। পুলিশ আরও জানায় সন্দেহভাজন ঘাতক পলাতক অবস্থায় রয়েছে। এদের মধ্যে 2 জনকে আটক করা হয়েছে। নিহতদের মধ্যে সন্দেহভাজন প্রাইভেট কার চালক পলাতক স্বামী ফোরকান মিয়ার স্ত্রী শারমিন 30, তাদের বড় মেয়ে মিম 15, মেয়ে মারিয়া 8, মেয়ে ফারিহা 2 এবং শারমিনের ছোট ভাই রসুল মিয়া 22। প্রত্যক্ষদর্শীরা সূত্র থেকে জানা গেছে দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ। 3 সন্তানের গলাকাটা লাশ ঘরের মেঝেতে পাশাপাশি পড়েছিল। শারমিনের ভাই রসুলের লাশ ছিল বিছানার উপর। অন্যদিকে শারমিনের হাত মুখ বাঁধা নিথর দেহ জানালার পাশে পড়ে থাকতে দেখা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে প্রবাসী মনির হোসেন এর বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। রাতে পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। তবে শনিবার রাতে হঠাৎই 5 জনের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা। প্রতিবেশীরা বলছেন যে ফোরকান ও তার স্ত্রীর মতো প্রায় পারিবারিক কলহ হতো। ওই বিরোধের জেরেই তিনি স্ত্রী, 3 সন্তান ও শ্যালককে হত্যা করে পালিয়ে যেতে পারেন। কাপাসিয়া থানার ওসি শাইনুল আলম জানান, ফোরকান মিয়া প্রায় 1 বছর আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন। প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে পারিবারিক কলহের জেরে ফোরকান নিজেই হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে বর্তমানে তাকে গ্রেপ্তার করা যায়নি।